আজ 17 মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির আজকের এই বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। আমাদের আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসে আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার সাবিনা হাশেম 1967 সালে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1993 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। আজ সারা বিশ্বব্যাপী হাইপারটেনশনকে নিয়ে অনেকেই চিন্তার মধ্যে রয়েছেন। আজকের এই বিশেষ দিনটি আপনারা কিভাবে পালন করছেন? আমাদের এবং বিভিন্ন হাসপাতালে সাধারণত প্রথমে হাইপারটেনশন টপিক নিয়ে কনফারেন্স হয় এবং তারপরে র্যালি হয়, ফ্রি ক্যাম্পিং হয়। জাতীয় হৃদরোগে যেমন অল্প টাকায় মানুষ একটা স্বাস্থ্যসেবা পেয়ে থাকে, তো এইটার জন্য আমরা একদম ফ্রি করব, আমাদের একটা আউটডোর করব ফ্রি হাইপারটেনশন। মানে এখানে শুধু আমরা মানুষদেরকে স্ক্রিনিং করব যে তার প্রেশার আছে কিনা, এবং এটা এক সপ্তাহব্যাপী চালাবো। আরও কিছু আমরা আয়োজন করেছি যে আমরা যেমন কিছু কিছু স্কুলে আমাদের এক সপ্তাহব্যাপী আমরা যাব এবং আমাদের কিছু ডাক্তার নিয়ে এবং ওই সব স্কুলগুলিতে আমরা স্ক্রিনিং করব টিচারদের, তারপর একটু উপরে মানে ধরেন একদম শিশুদের না, ধরেন 9-10 ওদের স্ক্রিনিং করে দেখব যে এই পপুলেশনের মধ্যে হাইপারটেনশনে বা উচ্চ রক্তচাপের প্রবণতা কেমন। নিশ্চয়ই আগের চেয়ে কি মানুষ এই উচ্চ রক্তচাপকে ঘিরে আসলে সচেতন হয়েছে? সচেতনতা অবশ্যই বেড়েছে, কারণ আগে যেমন উচ্চ রক্তচাপ ধরা হতো 160-110-এর উপর হলে আমরা তখন আমরা তাদেরকে হাইপারটেনশন হিসেবে গণ্য করতাম এবং তাদেরকে আমরা ওষুধপত্র দিতাম। সবাইকে তো আর সব প্রথমেই ওষুধ দেওয়া যায় না, বয়সের ব্যাপার আছে। যেমন 40 বছরের উপরে প্রেশার যার থাকবে আর যার 40 বছরের নিচে থাকবে তাদের আমরা আলাদা করে দিই, তাদের ডিফারেন্স হবে তাদের। আমরা দেখতে পাই যে আমাদের যে চেম্বার বা আমাদের আউটডোরে প্রচুর রোগী আসে কিন্তু, এবং একটু ধরেন প্রেশার বেড়ে গেছে, তার খারাপ লাগছে, আসলে আসে। সচেতনতা যে বাড়ে নাই তা না, এবং তবে যেটা হচ্ছে কথা যে ওই সচেতন হলেও কিন্তু মানুষের কিন্তু ম্যাক্সিমাম অনেক মানুষ আনডিটেক্টেড থাকে। মানে সমাজে কিন্তু প্রচুর, বিশেষ করে শহরের জীবনযাত্রায় তো আসলে সবাই খুব স্ট্রেসের মধ্যে থাকে এবং দেখা যায় যে এই স্ট্রেস, তারপর আমাদের খাদ্যাভ্যাসের মানে সুষম খাদ্যাভ্যাস না গ্রহণ করার জন্য, তারপর এক্সারসাইজ না করার জন্য অনেকেই ওই স্থূলতায় আক্রান্ত হয়, ওবেসিটি যেটা বলি, তাদের কিন্তু দেখা যায় পরবর্তীতে প্রেশার ডেভেলপ করে। আরেকটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট, যাদের ফ্যামিলিতে হার্ট ডিজিজ অথবা ব্লাড প্রেশার, তাদের কিন্তু দেখা যায় যে খুব কম বয়সেই তার এই প্রেশার ডেভেলপ করেছে, হাই প্রেশার, মানে এটাকে আমরা এসেনশিয়াল হাইপারটেনশন বলি, ওটা ডেভেলপ করে। একজন ব্যক্তির আসলে উচ্চ রক্তচাপ রয়েছে, এটি আসলে তার বোঝবার কোনো উপায় রয়েছে কিনা? অনেক সময় কোনো সিমটম থাকে না, তবে অনেকেরই কিন্তু সিমটম হয়। যেমন রুগীরা এসে বলে যে আমার মাথা ব্যথা করছে, ঘাড় ব্যথা করছে, তখন তারা এটা দেখে যে ব্লাড প্রেশার এদিক, এই বাসায় দেখে অনেকেরই। আবার ফার্মেসিতে যে আজকাল তো ওই যে হোম মনিটরিং ব্লাড প্রেশারগুলো অটোমেট, যেটা এখন কিন্তু এটা সারা বিশ্বেই অ্যাকসেপ্টেড, এবং ইভেন গাইডলাইনগুলিও অ্যাকসেপ্ট করছে যে এটাতেই মাপা যাবে। তবে ব্যাপার আছে, এগুলি তো ভ্যালিডেট করা হয় না, মানে আপনার এটা ভ্যালিডেট করতে পারলে নর্মাল মেশিনের সাথে এটা ঠিক আছে কিনা, ওটাই একটা সমস্যা। তো মানুষ কিন্তু ওটা দেখে এসে বলে যে আমার প্রেশারটা একটু বেশি দেখেন, তা আমরা দেখে আমরা সেইভাবে আমরা তাদেরকে দিই। প্রথমে তো ওষুধপত্র দেওয়া যায় না, এই ব্লাড প্রেশার যাদের বেশি তাদেরকে তো একটা ইয়াং মানুষ 40 বছরের নিচে, তাকে আমি প্রথম ভিজিটে তাকে আমি ব্লাড প্রেশারের ওষুধ দিতে পারবো না, আমাকে দেখতে হবে যে তার কি কারণ। অনেক কারণও আছে, সেকেন্ডারি কজও আছে যার থেকে ব্লাড প্রেশার। আমরা কারণগুলো আপনার থেকে জানবো, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা আসলে বলতে শুনি যে ঘাড় ব্যথা হয়েছে, তাহলে হয়তো তোমার প্রেশার হয়েছে। এই বিষয়টি কি আসলে ঠিক কিনা? না, ঘাড় ব্যথার কারণ তো শুধু যে হাইপারটেনশন তা না, ঘাড় ব্যথার অনেক রকম কারণ। মাংস, ওখানে মাসেল স্পাজম হতে পারে, তারপর ওখানে শির দ্বারা আছে, ওখানে কোনো অসুবিধা থাকতে পারে, তারপর
ট্রমা থাকতে পারে, ও ব্যথা পেয়েছে, ওইটা থাকতে পারে। বালিশে শুইলেও অনেক সময় বা শোয়া থেকেও অনেক সময় মাসল স্পাজম হয়ে যায়। তো অনেক রকম কারণ আছে, শুধু যে কিন্তু তাকে সেটা মানে এটা যদি ব্লাড প্রেশার মেপে দেখা যায় যে তার ব্লাড প্রেশার বেশি, তখন সে চিন্তা করতে পারে যে এই কারণে হয়তো ঘাড় ব্যথা করছে। উচ্চ রক্তচাপ এর কারণগুলো আসলে কি কি রয়েছে? প্রথম কারণ তো ফ্যামিলিয়াল জেনেটিক, হ্যাঁ, বাবা মার আছে তার হবে, এটা নন মডিফাইবল। তাছাড়া এখন আরও কিছু যেমন রিস্ক ফ্যাক্টর হিসেবে ধরা হয়, যে একটা হচ্ছে যে খাদ্যাভ্যাস, তারপর ওবেসিটি, এক্সারসাইজ কম করা, সিগারেট ইজ অলসো আ রিজন ফর হাইপারটেনশন, নট অনলি দ্য হাইপারটেনশন অ্যাজ ওয়েল অ্যাজ হার্ট ডিজিজ। সেকেন্ডারি কিছু কারণ আছে। সেকেন্ডারি কারণ যাদের ইয়াং বয়সে হয় তাদের কিন্তু বিভিন্ন হরমোনাল ডিজিজ থেকে হয়, তাদের ব্লাড প্রেশার হতে পারে। যেমন আরেকটা কারণ হচ্ছে কিডনিতে যে ব্লাড রক্তনালী আছে ওগুলি ব্লক হয়েও কিন্তু রেনাল আর্টারি স্টেনোসিস, এরকম কিন্তু অনেক রুগী থাকে ইয়াং পেশেন্ট যারা, তাদের কিন্তু এগুলি স্ক্রিন করে নিতে হবে, যে তার এসব স্ক্রিন করার পর তাকে আমরা লেভেল করতে পারবো যে এসেনশিয়াল হাইপারটেনশন। উচ্চ রক্তচাপ চিকিৎসকের কাছে আসবার পর সেটি আসলে কিভাবে নিশ্চিত করেন যে তার আসলে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন হয়েছে? প্রথমে আসলে আমরা তার ইতিহাস নেই যে তার কি অসুবিধা কি, তারপর তার মেপে যদি দেখি তার ব্লাড প্রেশার একটু বেশি আছে, এখন যেমন লেভেল করেছে 140-90 উপর উঠলে তাকে আমরা হাইপারটেনশন পেশেন্ট বলে লেভেল করব। কিন্তু তারপরে কারণ আছে, অনেক সময় ব্লাড প্রেশারটা শরীরের সাথে আসলে মানে আমরা যেমন স্ট্রেস, এংজাইটি যেগুলি আমরা, তাতেই কিন্তু প্রেশার বেড়ে যেতে পারে। ঘুম হয়নি, প্রেশার বেড়ে যেতে পারে, এটা শরীরের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই প্রেশারের ব্যাপারটা। এবং সেই জন্য অনেক সময় সে স্ট্রেসে আছে, তারপর তার ঘুম হচ্ছে না, কোনো কারণে সে খুব চিন্তিত, তাই না? এইসব কারণে কিন্তু প্রেশার বেড়তে পারে। তাকে আই কান্ট লেভেল অ্যাজ হাইপারটেনশন ফার্স্ট, এবং তাকে আমরা কিন্তু এটা হচ্ছে যদি তার 140, কিন্তু যদি তার 180, 110, তখন কিন্তু তাকে লেভেল করে নিতে হবে। তারপর আমরা হিস্ট্রি নেই এই যে তার প্রেশারটা বেড়েছে, এটার কারণটা কি, তার কি কারণে হতে পারে, এবং তার দেখি যে কয়বার কতদিন ধরে তার প্রেশারটা বেশি, প্রথম সেটিংয়ে আমার কাছে এসে প্রেশারটা বেড়ে গেল, নাকি আগেও তার প্রেশার এরকম ছিল। বলে যে পেশেন্ট এসে বলে যে না আমি 1 মাস ধরে দেখছি যে আমার এরকম তো প্রেশার বেড়ে গেছে। তখন আমরা 2-3টা সেটিং নেওয়ার পরে আমরা চিন্তা করি। তারপর যদি তার কোনো কারণ থাকে, যেমন স্ট্রেস অ্যাংজাইটি, আমি তো তার সমাধান করতে পারবো না, তবে আমি যেটা করি যে তার ঘুম যদি না হয় আমরা ঘুমের ওষুধ দিয়ে ট্রাই করি যে ঘুমটা হলে ঠিক হবে। এরকম 2-3টা সেটিং যাওয়ার পরে তাকে আমরা প্রেশার ওষুধ বা তাছাড়া এটার আগেও কিছু আছে, লাইফস্টাইল মডিফিকেশন বলে একটা কথা আছে, এইটাও আমরা বলে দিই। সেটার মধ্যে কি কি, হেলদি ইটিং হ্যাবিটস, মানে তাকে সুষম খাদ্য খাবে, বাইরে ভাজা পোড়া, তারপর তেল, তারপর চর্বিযুক্ত খাবার অ্যাভয়েড করতে হবে। তারপর হচ্ছে ফাস্ট ফুড, এটা কিন্তু অনেকটা কারণ ওবেসিটির কারণ, হ্যাঁ, ওগুলো যেন না খায়, ওগুলি তাকে রেস্ট্রিক্ট করতে হবে। এবং তার একটা হেলদি লাইফস্টাইল, যেমন তাকে একটু এক্সারসাইজ, হ্যাঁ, সে যদি এক্সারসাইজ না করে তাহলে তাকে এক্সারসাইজ এবং হাঁটা, আমরা যেমন বলি যে অ্যাটলিস্ট আপনি সপ্তাহে হাঁটেন অ্যাটলিস্ট 3 দিনও যদি হাঁটে, মডারেট মানে আস্তে আস্তে, আর যদি অনেক এক্সারসাইজ করে, খুব হেভি এক্সারসাইজ করতে চায়, তাহলে তাকে আরও কম সময় বলা হয়। কিন্তু যদি ধরেন হাঁটার কথা বলি যে ব্রিস্ক ওয়াকিং, যেটা মানে একটু জোরে জোরে হাঁটা, ওটা হ্যাঁ ওরকম 3 দিন, অ্যাটলিস্ট 3 দিন সপ্তাহে হাঁটো, এগুলি দিস আর দ্য রিজনস। তারপর তার যদি রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন তার ডায়াবেটিস আছে, তারপরে যদি তার কোলেস্টেরল বেশি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু হিসাব অন্যরকম। নিশ্চয়ই উচ্চ রক্তচাপের এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আরো জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। উচ্চ রক্তচাপ স্বাভাবিকভাবে দেখা যায় যে 120/80টা আমরা ধরে থাকি যে রক্তচাপের স্বাভাবিক বা গড় যে মাত্রা, কিন্তু এটা যদি 140/100 হয় অনেকের ক্ষেত্রে, সেটাও এখন কিন্তু গবেষণায় দেখা গেছে এটাকে এখন স্বাভাবিক মাত্রা হিসেবে ধরা হয়। কিন্তু কারো যদি এই মাত্রা 150-এর উপরে চলে যায়, তখনই আমরা ধরি যে তার উচ্চ রক্তচাপ রয়েছে।
এখন এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে 3টা ব্যাপার অবশ্যই মাথায় রাখতে হবে। বিশেষ করে খাবারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ দেখা যায় যে সারা বিশ্বে আমরা খেয়াল করলে দেখি যে উচ্চ রক্তচাপে যেরকম যতটা না মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা হয় তার চেয়ে বেশি কিন্তু খাবারের মাধ্যমে আমরা উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রণ করতে পারি। এবং এই নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের 3টা ব্যাপার অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমত, আমাদের খাবার তালিকায় এমন সব খাবার আমরা অন্তর্ভুক্ত করব যার কারণে আমাদের উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রণে থাকে, এবং এমন কিছু খাবার আমাদের খাবার তালিকা থেকে বাদ দিতে হবে যার কারণে আমাদের রক্তচাপটা বেড়ে না যায়। এবং কিছু খাবার, মানে 3 নম্বর পয়েন্ট হলো কিছু খাবার আমাদের খাবার তালিকায় আমরা খাবো, তবে খুবই পরিমিত আকারে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের খাবার তালিকায় প্রথমত পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফাইবার জাতীয় খাবার অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে আপনার বাঁধাকপি, ব্রোকলি, শালগম, গাজর এই ধরনের যে সবজিগুলো আছে, এবং এগুলো কিন্তু আপনার রক্তে খুব ভালো পটাশিয়াম সাপ্লাই দিবে। তার পাশাপাশি কিন্তু আপনার যেটা রয়েছে যে আপনার পালং শাক, আমরা যদি খাবার তালিকায় পালং শাক রাখি বা যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা যদি পালং শাক রাখে, সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য তারা খুব ভালো একটা পটাশিয়াম পাবে এই পালং শাক থেকে, যেটা তাদের রক্তচাপটা নিয়ন্ত্রণ করবে। ফলের ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি আপেল, কলা, আঙ্গুর, আনারস, তরমুজ, স্ট্রবেরি, খেজুর, কিশমিশ এগুলো যদি আপনার খাবার তালিকায় রাখেন, তাহলে কিন্তু আপনার রক্তচাপটা খুব ভালো মতো নিয়ন্ত্রণে থাকবে। এবং এই ফলগুলোর পাশাপাশি এবং সবজির পাশাপাশি আপনাদের আরও একটা খাবার আপনার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে, সেটা হলো ওমেগা 3 যুক্ত খাবার, যেটা হলো সামুদ্রিক মাছ থেকে আমরা পেয়ে থাকি। স্বাভাবিকভাবে আপনি যদি হলো টুনা মাছটা আমরা পাই বা কোরাল মাছ রয়েছে, যেটা সামুদ্রিক কোরাল মাছ, এগুলো যদি আমরা আমাদের খাবার তালিকায় রাখি, সেটা কিন্তু আপনার দেখা যায় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করবে। উচ্চ রক্তচাপের রোগীদের আমরা বলি সপ্তাহে অন্তত 2 দিন আপনারা এই সামুদ্রিক মাছ আপনার খাবার তালিকায় রাখতে পারেন। এরপরে আসে যাক ম্যাগনেসিয়াম জাতীয় খাবার। স্বাভাবিকভাবে ম্যাগনেসিয়াম জাতীয় খাবারের কথা বললেই আসে বাদামের কথা, শস্য দানা যেগুলো আছে সেগুলোর কথা। আপনি যদি আপনার খাবার তালিকায় প্রতিদিন অল্প কিছু বাদাম রাখেন, তারপর শস্য দানা যেগুলো আছে যেমন ওটস হতে পারে বা সিরিয়ালযুক্ত যে খাবার যেগুলো আছে পূর্ণ শস্যযুক্ত, এগুলো যদি রাখেন। এখন যে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো কোন কোন খাবারগুলো আমাদের অবশ্যই বাদ দিতে হবে উচ্চ রক্তচাপের রোগীদের জন্য। সেটা হলো অবশ্যই আমাদেরকে প্রসেসড ফুড, যেমন আমরা সিঙ্গারা, সমুচা বা বার্গার, পিৎজা যেগুলো আমাদের পাওয়া যায়, এই জাতীয় খাবারগুলো কিন্তু আমাদের খাবার তালিকা থেকে বাদ দিতে হবে। ফাস্টফুড যেগুলো আছে, যেগুলো আমরা বা খুব সহজে তৈলাক্ত ভাজা পোড়া খাবার, এটাও কিন্তু উচ্চ রক্তচাপের রোগীদের জন্য বাদ দিতে হবে। এবং ট্রান্স ফ্যাট, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি বাহিরের খাবার নাও খাই, কিন্তু ঘরে যদি কোনো খাবার অতিরিক্ত ভাজি করে বা একই তেলে বারবার ভাজি করে খাই, তখন কিন্তু সেটা ট্রান্স ফ্যাট হয়ে যায়, এবং উচ্চ রক্তচাপের রোগীদের এটা অবশ্যই পরিহার করতে হবে। এবং সোডিয়ামযুক্ত যে খাবার বা লবণ, উচ্চ রক্তচাপের রোগীদের আমরা বলি লবণটা খুবই পরিমিত আকারে খেতে। স্বাভাবিকভাবে 1 চা চামচের বেশি লবণ আমরা তারা যেন খাবার তালিকায় না রাখে। কাঁচা লবণ তো খাওয়া যাবেই না, আপনি রান্নায়ও লবণ 1 চা চামচের বেশি ব্যবহার করতে পারবেন না। মানে সারাদিনে আপনার দেখা যায় যে 1 চা চামচ লবণই আপনার জন্য নির্ধারণ করা থাকে। এবারে আসা যাক যে কোন খাবারগুলো আমাদের পরিমিত খেতে হবে। উচ্চ রক্তচাপের রোগীদের জন্য কিন্তু দেখা যায় ওজন নিয়ন্ত্রণটা খুবই জরুরি। সেক্ষেত্রে দেখা যায় ভাত, রুটি, আলু এই ধরনের খাবারগুলো তারা একটু পরিমাণ আকারে বা পরিমিত আকারে তারা খাবে, এবং যাতে তাদের যার জন্য যতটুকু ক্যালোরি দরকার সেই ক্যালোরি অনুযায়ী অতিরিক্ত যাতে না হয়ে যায় ভাত বা রুটি, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং কিছু নির্দেশনা উচ্চ রক্তচাপের রোগীদের জন্য অবশ্যই থাকে, সেটা হলো তাদেরকে অবশ্যই তাদের BMI 18.5 থেকে 24.9 মধ্যে রাখতে হবে। তাদেরকে অবশ্যই বাহিরের খাবার পরিত্যাগ করতে হবে, এবং অবশ্যই তাদেরকে ধূমপান এবং মদ্যপান পরিহার করতে হবে। এবং এর পাশাপাশি তাদেরকে অবশ্যই নিয়মিত 40 থেকে 45 মিনিট হাঁটাহাঁটি বা ব্যায়াম করার একটা অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলেই দেখা যাবে যে উচ্চ রক্তচাপের রোগীরা খুব সহজে তাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারছেন। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের ক্ষেত্রে আমরা আসলে কখন ওষুধ শুরু করব, এবং সেটি কি আসলে সারা জীবন খেতে হবে কিনা? ওষুধ শুরু করাটা একটা চ্যালেঞ্জ, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, কারণ আমরা will treat the patient, হ্যাঁ, not the hypertension। আমরা রোগীটাকে চিকিৎসা দেব, শুধু তার রক্তচাপের চিকিৎসা না। তাহলে আমরা ওই যে শুরু করার আগে বললাম যে আমরা তার লাইফস্টাইল মডিফিকেশন বলবো, আর ওই যে আরও ইম্পর্টেন্ট হচ্ছে ড্যাশ ইটিং প্ল্যান বলে একটা কথা আছে, এটার মধ্যে হচ্ছে লবণ, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে
পাতে অনেকে অনেক বেশি লবণ খায়, তো আমরা এটা মানা করি যে আলগা লবণ খাবেন না, পাতে লবণ খাবেন না। হ্যাঁ, এটা একটা বিশাল ইয়ে। এবং হেলদি হ্যাবিটসের মধ্যে কি কি খাবে, শাকসবজি, তারপর ফলমূল, হ্যাঁ, যেগুলি পটাশিয়াম রিচ যেসব ফলমূল, যেমন কলা, পেয়ারা, এগুলি বেশ বাড়িয়ে দিবে। অনেকে খায় না শাকসবজিটা। আর হলো মাছ, আমরা মাছ বলি, আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, তা মাছটা তো অবশ্যই, মাছ খেলে কোনো সমস্যা নেই। আর আমরা মাছ মুরগি সবই খাবে, কিন্তু আমরা একটু রেস্ট্রিক্ট করি যে চর্বি জাতীয় খাবার এবং রেড মিট যেটা বলি, যে ওটা গরুর মাংস, খাসির মাংস। প্রেশারের ওষুধ সারা জীবন খেতে হয় কিনা? প্রেশার একবার যদি হয়, ইট ইজ নট আ কিউরেবল ডিজিজ, এটা কখনোই কিওর হবে না। প্রেশার, ডায়াবেটিস, এটা কিউরেবল ডিজিজ না, এটা হচ্ছে কন্ট্রোলে রাখতে হবে। সো প্রেশার ওষুধ সারা জীবন খেতে হবে। এবং অনেকে কিন্তু অনিয়মিত ওষুধ খায়। আমি আমার রোগীকে বলি যে আপনার প্রেশার বেড়ে গেছে, আমি আপনাকে ওষুধ দিলাম, আপনি খেলেন না, তাহলে এটা দ্বিগুণ বেড়ে যাবে। আবার তখন 2টা ওষুধ দেওয়া লাগবে। আবার যদি দেখেন ওটাও খাচ্ছে না, তারপর দেখবেন যে আরও বেড়ে গেছে, তখন 3টা ওষুধ দেওয়া লাগবে, তখন কন্ট্রোল করা ডিফিকাল্ট হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এনটিভিকে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিনের বিশেষ এই আয়োজন। কথা বলছিলাম উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। কোলাজেন অনেকে এটাকে শুধুই বিউটি বুস্টিং কম্পোনেন্ট ভাবে, আর তাই দর্শকদেরকে আমি এটি জানাতে চাই, এটি শুধু বিউটি বুস্টিং কম্পোনেন্ট না, এটি আমাদের ওভারঅল হেলথের জন্য একটি স্টার ইনগ্রেডিয়েন্ট। যেমন অ্যানশিয়েন্ট রুটে ট্রেডিশনাল চাইনিজ মেডিসিনগুলো আছে, সেখানে বোন হেলথ, স্কিন হেলথ, বিউটি, এগুলোর জন্য না বোন ব্রথ ইউজ করা হতো এবং থিক জেলাটিন স্যুপ ব্যবহার করা হতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।